আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের আজকের দিনে বিজয়ের উষা লগ্নে দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হারানো দুঃসহ বেদনার দিন। ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের শেষ লগ্নে পুরো দেশের মানুষ যখন চূড়ান্ত বিজয়ের দ্বার প্রান্তে, ঠিক তখনই এদেশীয় নরঘাতক রাজাকার আল বদর, আল শামস এবং শান্তি কমিটির সদস্যরা মেতে ওঠে বুদ্ধিজীবী হত্যাযজ্ঞে। বিজয়ের চূড়ান্ত মুহূর্তে বাঙালিকে মেধাশূন্য করার এই নৃশংস নিধনযজ্ঞ সেদিন গোটা জাতিসহ পুরো বিশ্বকেই হতবিহ্বল করে দিয়েছিল। পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মাত্র দুদিন আগে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর রাতের অন্ধকারে ঘাতক চক্র কেবল ঢাকা শহরেই প্রায় ১৫০ বুদ্ধিজীবী এবং বিভিন্ন পেশাকৃতি মানুষকে চোখ বেঁধে নিয়ে যায় অজ্ঞাত স্থানে। পরদিন সকালে ঢাকার মিরপুরের ডোবা নালা এবং রায়ের বাজার ইটখোলাতে বিক্ষিপ্তভাবে পড়ে থাকতে দেখা যায় অনেক নিথর দেহ। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শনিবার ভোরে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতীয় শ্রেষ্ঠ মেধাবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল ৭টার দিকে প্রথমে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, পরে ৭টা১৫ দিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই শ্রদ্ধা নিবেদন করেন। সেখানে তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাকে রাষ্ট্রীয় স্যালুট জানায়। ৯ মাসের মুক্তিযুদ্ধ শেষে বাঙালি জাতির চূড়ান্ত বিজয়ের মাত্র দুদিন আগে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসররা জাতিকে মেধাশূন্য করতে হত্যা করেন এদেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের। শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রথম প্রহরে জাতীয় শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দিবসটি উপলক্ষে শনিবার রাত ১২টায় রাজধানীর রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধে মোমবাতি প্রজ্বলন এবং ফুল দিয়ে স্মরণ করা হয় শহীদ বুদ্ধিজীবীদের। আজ সকালেও বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে অভিভাবকদের সঙ্গে আসে শিশু কিশোররাও বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানায়। এ সময় শ্রদ্ধা জানাতে আসা মানুষজন বলেন, বাঙালি জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা। শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ থেকে অনুপ্রেরণা নিয়ে এবং তাদের দেখানো পথেই ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় জানান তারা। রাজধানীর রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এখনো ভিড় করছেন সর্বস্তরের জনতা। সেখানে আছেন আমাদের সহকর্মী নুসরাত শারমিন। আমরা জেনে নেব তার কাছ থেকে সর্বশেষ। নুসরাত, রায়ের বাজারের সর্বস্তরের জনতার প্রতিক্রিয়া কেমন দেখছেন? আপনি তো সেখানে অবস্থান করছেন, আমাদের বিস্তারিত জানান। নাদিয়া, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে আমি রয়েছি রায়ের বাজার বধ্যভূমিতে। আপনারা কিন্তু জানেন আজকে শহীদ বুদ্ধিজীবী দিবসকে কেন্দ্র করে সকাল থেকে এখানে দলমত নির্বিশেষে সাংস্কৃতিক, সামাজিক এবং স্বেচ্ছাসেবক থেকে শুরু করে সকল সংগঠনের লোক কিন্তু এসে এখানে শ্রদ্ধা নিবেদন করছেন এবং শ্রদ্ধা জ্ঞাপনের সাথে সাথে তারা কিন্তু আমাদেরকে সবসময় একটি কথা বলে আসছেন, আগেও এবং বর্তমানেও বলছেন, আজকের এই দিবসটিকে কেন্দ্র করে যেন কোনো ধরনের রাজনৈতিক প্রেক্ষাপটের জন্য, রাজনৈতিক কোনো উদ্দেশ্য হাসিলের জন্য কখনোই যেন এই বর্তমান যে প্রজন্ম রয়েছে প্রজন্মকে আসলে ব্যবহার করা না হয়। তাদের এই আহ্বানটি কিন্তু বারবার আসলে তারা জোর গলায় আমাদেরকে জানাচ্ছেন এবং তারা আমাদেরকে বলছেন বুদ্ধিবৃত্তিক যে চর্চা রয়েছে সেই বুদ্ধিবৃত্তিক চর্চা যেন অব্যাহত থাকে তরুণ প্রজন্মের মধ্যে, সেটি যেন অভিভাবক থেকে শুরু করে সকল মহলের লোকজন যেন সেটি সুনজর দিয়ে দেখেন এবং সেটি যেন জোর দিয়ে আসলে লক্ষ্য করা হয়। আর একটি জিনিস আসলে সকাল থেকেই আমরা দেখছি, শুধু যে আসলে বিভিন্ন সংগঠন থেকে এখানে লোকজন আসছে সেটি কিন্তু নয়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে যারা উপাচার্য রয়েছেন বিশ্ববিদ্যালয়ের তারা আসলে দলে দলে এখানে ব্যানার নিয়ে ফেস্টুন হাতে কিন্তু আসলে বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জ্ঞাপন করতে আসছেন এবং যে স্মৃতিস্তম্ভটি রয়েছে স্মৃতিস্তম্ভে কিন্তু তারা ফুল দিয়ে আসলে শ্রদ্ধা নিবেদন করছেন। আমরা দেখেছি ছোট ছোট সোনামণিরা কিন্তু আসলে এখানে এসেছেন অভিভাবকদের হাত ধরে। অভিভাবকরা আমাদেরকে বলছেন তারা আসলে এখানে তাদেরকে স্মরণ করিয়ে দিতে এসেছেন মুক্তিযুদ্ধের যে চেতনা রয়েছে এবং শহীদ বুদ্ধিজীবী দিবসের যে চেতনা
চেতনা রয়েছে সেই চেতনা সম্পর্কে তাদেরকে সঠিক ধারণা দেওয়ার জন্য তারা নিয়ে এসেছেন এবং বুদ্ধিবৃত্তিক চর্চা যেন অব্যাহত থাকে প্রজন্ম থেকে প্রজন্ম ধরে সেটি যেন ভালোভাবে চর্চা করা হয় সেটি কিন্তু তাদেরকে শেখানোর জন্য তারা এখানে নিয়ে এসেছেন। এবং একটি বিষয় আরও এখানে লক্ষণীয়, এখানে বিভিন্ন দলের লোক এসেছেন, আসলে বিভিন্ন রাজনৈতিক সংগঠন থেকে এসেছেন। তারা কিন্তু একটি কথাই বলছে, কোনোভাবে যদি রাজনৈতিক উদ্দেশ্য কিংবা ব্যক্তিগত উদ্দেশ্য হাসিলের জন্য কোনো তরুণ প্রজন্মকে ব্যবহার করা হয় কোনোভাবে তা ছাড় দেওয়া হবে না। এবং তারা বলেছেন যে যুগ যুগ ধরে আসলে বিভিন্ন ধরনের আন্দোলন চলে এসেছে, আন্দোলন চলবে, তবে আন্দোলনের কেন্দ্রবিন্দু যেন কখনোই ইতিহাস না হয়। ইতিহাসকে খণ্ডন করে কোনো ধরনের আন্দোলন নয় কিংবা ইতিহাসকে খণ্ডন করে কোনো ধরনের অর্জন নয়, এটি কিন্তু তারা বারবার আসলে জোর গলায় বলছেন। এবং তারা চাইছেন যে এখান থেকে আসলে সকলে আজকে এসে একটি জিনিস শিক্ষা নিয়ে যাক, যেন আমাদের যে বুদ্ধিবৃত্তিক চর্চা রয়েছে, আমরা যে আসলে বাঙালি জাতি, আমরা যে অনেক রক্তের বিনিময়ে আমাদের স্বাধীনতা অর্জন করেছি, বিজয় অর্জন করেছি, সেই বিজয় অর্জনের আমাদের বিজয়টি যেন আমরা ধরে রাখতে পারি, সেটাই হচ্ছে তাদের মূল লক্ষ্য। তারা বারবার একটি কথা বলছেন যে আমরা যেন আসলে কোনোভাবে আমাদের ইতিহাসকে প্রশ্নবিদ্ধ না করি, আমাদের ইতিহাস যেন যুগ যুগ ধরে চলে যায় এবং যুগ যুগ ধরে যেন সকলের মাঝে আসলে সুন্দরভাবে থাকে, সেটি কিন্তু তাদের প্রত্যাশা। তো আমার কাছে আসলে নাদিয়া, এই ছিল শহীদ বুদ্ধিজীবী দিবস থেকে সর্বশেষ আমরা এখানে রয়েছি। আমরা আবারও পরবর্তী সংবাদে আপনাদের সঙ্গে যুক্ত হয়ে সর্বশেষ জানানোর চেষ্টা করব। ফিরছি আপনার কাছে। নুসরাত, আপনাকে ধন্যবাদ। দর্শক, শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী নুসরাত শারমিন। চলে যাব পরের সংবাদে। অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল বলেছেন, তরুণদের আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্র গঠনের যে দ্বিতীয় সুযোগ এসেছে তা যেন কোনোভাবেই নষ্ট না হয়, সেটাই যেন সবার প্রত্যয় হয়। সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ডক্টর আসিফ নজরুল বলেন, শহীদ বুদ্ধিজীবীরা যে স্বপ্ন, প্রত্যয় এবং দেশপ্রেম নিয়ে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন, সেটারই নিউশন ছিল আমাদের জুলাই গণ অভ্যুত্থান। আমাদের তরুণরা, ছাত্ররা জীবনের মায়া উপেক্ষা করে গণতন্ত্র, মানুষের অধিকার, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা এবং শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য লড়াই করেছে। আইন উপদেষ্টা আরও বলেন, 1971 সালে বহু মানুষের আত্মত্যাগের পর, বহু বুদ্ধিজীবীর আত্মত্যাগের পর আমরা স্বপ্নের বাংলাদেশ গড়তে ব্যর্থ হয়েছিলাম। একদলীয় মানসিকতা এবং একটা দলের ব্যর্থতার কারণে তা নষ্ট হতে বসেছিল। আজ কোনোভাবেই যেন সে ব্যর্থতার পুনরাবৃত্তি না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। আমাদের যে 71-এ মুক্তিযুদ্ধ, আমাদের শহীদ বুদ্ধিজীবীরা আছেন, মুক্তিযোদ্ধারা আছেন, ওনারা যে স্বপ্ন, যে প্রত্যয় এবং যে ভালোবাসা, দেশের প্রতি ভালোবাসা নিয়ে যে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন, সেটারই কন্টিনিউয়েশন ছিল আমাদের জুলাই গণ অভ্যুত্থান। জুলাই গণ অভ্যুত্থানকালেও দেখেছি আমাদের তরুণরা, আমাদের ছাত্ররা জীবনের মায়াকে উপেক্ষা করে গণতন্ত্র, মানুষের অধিকার, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা, শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য লড়াই করেছে। আজকে এই শহীদ বুদ্ধিজীবী দিবসে এসে তাদের সেই লড়াইয়ের কথাও মনে পড়ছে। আমরা 1971 সালে বহু মানুষের আত্মত্যাগের পর, বহু শহীদ বুদ্ধিজীবীর আত্মত্যাগের পর আমরা স্বপ্নের বাংলাদেশ গড়তে ব্যর্থ হয়েছিলাম, একদলীয় মানসিকতার জন্য, একটা দলের ব্যর্থতার জন্য। আজকে কোনোভাবেই যেন সেই ব্যর্থতার পুনরাবৃত্তি না হয়, আমাদের তরুণদের আত্মত্যাগের বিনিময়ে। দর্শক, আমাদের সহকর্মী আবু সাইদ অপুর রয়েছেন মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে, আমরা এখন তার সাথে যুক্ত হব। অপু, বুদ্ধিজীবী কবরস্থানের শ্রদ্ধা নিবেদনের সবশেষ কি খবর আপনার কাছে আছে আমাদের জানান। নাদিয়া, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমি দর্শকদের জানাতে চাই, আজকে 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং এই দিনে কিন্তু মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে যেসব বুদ্ধিজীবীরা ছিল, সাংবাদিক, শিক্ষক এবং বিভিন্ন যারা বুদ্ধিজীবীর কাতারে যারা ছিল, তাদেরকে কিন্তু নির্মমভাবে, অমানবিকভাবে ডেকে নিয়ে গিয়ে, তুলে নিয়ে গিয়ে বিভিন্নভাবে তাদেরকে হত্যা করা হয়। সেই যাদেরকে হত্যা করা হয়েছে এবং যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাতে কিন্তু সকাল থেকে বিভিন্ন নানা শ্রেণী পেশার মানুষজন কিন্তু এই বুদ্ধিজীবী কবরস্থানে এখানে আসছেন, এসে তাদের যে শ্রেষ্ঠ সন্তানদের প্রতি তারা যে শ্রদ্ধা এবং জাতিগতভাবে যে শ্রদ্ধা সেটি তারা প্রদান করছেন। আমি যদি একটু বলতে চাই যে জাতি যখন আসলে খুব বিজয়ের খুব একদম কাছেই, সেই সময় কিন্তু পাকিস্তানি বাহিনীর সহযোগিতায় তখনকার যে রাজাকার আল বদর, আল শামস বাহিনী, যারা দেশের
সূর্য সন্তানদেরকে ধরে নিয়ে গিয়ে হত্যা করেছিল আজকের এই দিনটিতে। সেই দিনটি কিন্তু আজকে একটি জঘন্যতম দিন এবং এই পাক হানাদার বাহিনী এই কাজটি করেছিল এবং পৃথিবীর ইতিহাসে এটি একটি আসলে কালো একটি অধ্যায় হয়ে থাকবে। 1971 সালে যখন আপনার মুক্তিযুদ্ধ চলছিল তখন কিন্তু বুদ্ধিজীবী হত্যা ছিল নৃশংস এবং একটি বর্বরচিত হত্যাযজ্ঞ এবং মহান মুক্তিযুদ্ধ পরাজয় নিশ্চিত জেনেও পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালি জাতিকে মেধাশূন্য করার যে ঘৃণ প্রয়াস, যে চক্রান্ত এবং বাঙালি যে শিক্ষাবিদ, সাংবাদিক এবং আপনার সাহিত্যিক, চিকিৎসক, বিজ্ঞানী, আইনজীবী, শিল্পী, দার্শনিক ও রাজনীতিক এমনকি চিন্তাবিদরাও কিন্তু তাদের এই সুপরিকল্পিত হত্যাকাণ্ড থেকে কিন্তু আসলে বাইরে ছিলেন না। অর্থাৎ মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের পরে যে রাজধানীর রায়ের বাজার, ইটখোলা যে এবং মিরপুর বধ্যভূমিতেও কিন্তু ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে এই বুদ্ধিজীবীদের হাত পা চোখ বেঁধে তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়, যেটি আসলে এই দীর্ঘদিনও কিন্তু মানুষ ভুলতে পারেনি। কারণ যেভাবে তাদেরকে হত্যা করা হয়েছে, যেভাবে জাতিকে আসলে মেধাশূন্য করার জন্য পায়তারা করা হয়েছে, সেই পায়তারা আর কখনো করতে দেওয়া হবে না। এখানে যেসব আগত মানুষজন এসেছেন তাদের একটাই ভাষা যে নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে, যে বাংলাদেশে সবাই বাক স্বাধীনতা পাবে, যে বাংলাদেশের স্বাধীনতার চেতনা মানুষ ভোগ করতে পারবে, যে বাংলাদেশের মানুষ নির্বিঘ্নে চলাফেরা করতে পারবে এবং তাদের যে রাজনৈতিক মতাদর্শ সেজন্য তারা প্রয়োগ করতে পারে। তবে অবশ্যই এই অবস্থা থেকে ফিরতে গেলে অবশ্যই এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আসছিলেন এবং বিভিন্ন সুশীল সমাজের মানুষরা আসছিলেন এবং জাতীয় নাগরিক ঐক্য কমিটিতে যারা ছিলেন তারা আসছিলেন। আমরা তাদের সাথে কথা বলেছি, তারা বলেছে যে একটি দেশের শান্তি শৃঙ্খলা রক্ষাতের ক্ষেত্রে আজকের দিনে একটাই প্রত্যাশা হোক যে আগামীতে এটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করে যারা আসলে এই বুদ্ধিজীবী এবং এই যারা মেধাশূন্য করার জন্য যারা পায়তারা করেছিলেন তাদেরকে এই বাংলার মাটিতে এনে বিচার নিশ্চিত করার জন্য তারা কিন্তু এই দাবিটুকু তারা জানিয়েছেন। তো আসলে এখন ফুল দেওয়া চলছে এবং ফুল দেওয়ার পরে অনেকে আসলে অপেক্ষমান আছেন এবং এটি আসলে দুপুর পর্যন্ত হয়তো গড়াতে পারে। তো আমার কাছে নাদিয়া এই মিরপুর শহীদ বুদ্ধিজীবী যে কবরস্থান থেকে এটাই ছিল সর্বশেষ খবর। অপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে সেখানকার সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আবু সাইদ অপু। এবার চলে যাব পরের সংবাদে। অবহেলা, অযত্নে আর পরিকল্পনার অভাবে বন্ধ হবার পথে ভোলার বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল গ্রন্থাগার এবং স্মৃতি জাদুঘর। এখানে দৃষ্টিনন্দন একটি ভবন থাকলেও নেই জনবল, নেই কোনো সুষ্ঠু ব্যবস্থাপনা। ফলে সরকারের কোটি টাকায় নির্মিত এই পাঠাগার কাম জাদুঘরটি কোনো কাজে আসছে না। এটিকে সংস্কার করে যুগোপযোগী করে গড়ে তোলা এখন সময়ের দাবি। প্রতিনিধি আরিফ হোসেন লিটনের রিপোর্ট, জানাচ্ছেন শামস রাবিজ উচ্ছ্বাস। বেহালদশা বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্মৃতি পাঠাগার ও জাদুঘরের। ভোলার এই কৃতি সন্তানের স্মৃতি ধরে রাখার জন্য 2008 সালে গড়ে তোলা হয় স্মৃতি পাঠাগার ও জাদুঘর। তবে মানুষকে আকৃষ্ট করার মতো জাদুঘরটিতে নেই মুক্তিযুদ্ধের তেমন কোনো স্মৃতিচিহ্ন। মোস্তফা কামাল স্মৃতি জাদুঘর নাম হলেও সেখানেই বীরশ্রেষ্ঠের বীরত্ব গাথা ও জীবনী সংক্রান্ত নেই কোনো বই। জীর্ণ হয়ে পড়ে আছে আসবাবপত্রগুলো। জাদুঘরটা সবসময় খোলা হয় না, সেজন্য আমরা সেটার ভিতরে যেতেও পারি না আর বইপত্র পড়তেও পারি না। শুধু বই আছে আর চেয়ার টেবিল, এর ছাড়া আর কিছু নেই। আরও কিছু থাকলে ভালো হতো, যেমন যদি ডিজিটাল কোনো ব্যবস্থাপনা থাকতো। নিজ এলাকাতেই বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামালের নাম যে কতখানি অবহেলিত তা বোঝা যায় তার সম্পর্কে এখানকার শিক্ষার্থীদের অন্ধকারে থাকার মধ্যে। দর্শনার্থীদের অভিযোগ, জাদুঘরটি বাইরে থেকে সুন্দর হলেও ভেতরে তেমন কিছু নেই। আমরা আজকে 7 বছর এই স্কুলে পড়তেছি, কিন্তু আমাদেরকে ঢুকতে দেওয়া হয় না। পোলাপানের আগ্রহ ছিল, দূর দূরান্ত থেকে অনেক লোক আসতো, পাঠকরা আসতো, কিন্তু ধীরে ধীরে এটার ভিতরে যা দরকার ছিল ওগুলা নেই। জাদুঘরটি দেখভালের দায়িত্বে রয়েছে জেলা পরিষদ। গোটা স্মৃতি জাদুঘরে নামমাত্র মাস্টার রোলে একজন কেয়ারটেকার রয়েছে, নেই আর কোনো কর্মচারী। কালের পরিক্রমা যাতে এই জাদুঘরটি হারিয়ে না যায়, এখানে মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মৃতিস্তম্ভ যাতে এখানে প্রতিস্থাপন করা হয় এবং একজন কেয়ারটেকার দ্বারা এই জাদুঘরটি পরিচালিত হয়ে আসছে। কোনো এনভায়রনমেন্টও নেই যে হচ্ছে এখানে দর্শনার্থীরা আসবে, এসে কিছু দেখবে বা এটা একটা স্মৃতি জাদুঘর এরকম কিছু এখানে নেই। পাঠাগার ও জাদুঘরটি উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। যেহেতু এখানে পাঠাগার আছে একজন বীর শ্রেষ্ঠের নামে, আমরা চেষ্টা করব জেলা প্রশাসনের পক্ষ থেকে এই পাঠাগারটিকে আরও বই এবং অন্যান্য ভাবে সমৃদ্ধ করে জনগণ যাতে সেইখানে যায় এবং পড়ালেখা করে
সেইটি কিভাবে সম্ভব সেটি আমরা চেষ্টা করব। যথাযথ পদক্ষেপ গ্রহণের মাধ্যমে জাদুঘরটিকে গতিশীল করা হবে এমনটাই আশা এলাকাবাসীর। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। তাপমাত্রার পারদ কমে তীব্র শীত প্রকট আকার ধারণ করেছে উত্তরের হিমাচল জেলা পঞ্চগড়ে। বরফের মতো ঠান্ডা পোহাচ্ছে সীমান্ত জনপদের মানুষ। শৈত্যপ্রবাহের দাপটে বিপর্যস্ত পরিস্থিতি তৈরি হয়েছে। পর্যাপ্ত শীত বস্ত্রের অভাবে বিপাকে পড়েছে হতদরিদ্র থেকে নিম্ন আয়ের মানুষ। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন তারা। আজ ভোর 6টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে 9.4 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রায় মৃদু শৈত্যপ্রবাহ বইছে। শুক্রবার চলতি শীত মৌসুমে দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে তেঁতুলিয়ায় রেকর্ড করা হয় 8.4 ডিগ্রি সেলসিয়াস। আজ যা 1 ডিগ্রি বেড়ে 9 ডিগ্রির ঘরে পৌঁছেছে। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, আজ শনিবার সকাল 6টায় রেকর্ড হয়েছে 9.4 ডিগ্রি। একই সঙ্গে বাতাসের আর্দ্রতা রেকর্ড হয়েছে 99%। তবে এখনও এই জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। দর্শক, শীতের আরো খবর জানাতে ঝিনাইদহের মহেশপুর থেকে যুক্ত হচ্ছে প্রতিনিধি সরওয়ার হোসেন। যেমনটি জানাচ্ছিলেন, ঝিনাইদহের মহেশপুরে গত দুদিন মাঝারি শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। যারা নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ, তারা গরম কাপড় বাদে রাস্তায় আসলে বাইর হচ্ছে না। প্রচণ্ড কুয়াশা, সেই কুয়াশায় আসলে লাইট জ্বালিয়ে আপনার রাস্তা পারাপার হচ্ছে আপনার গাড়িগুলো। অন্যদিকে যারা আসলে নিম্ন আয়ের মানুষ, তারা পড়েছে চরম বিপাকে। তাদের আসলে এই আপনার মাঝারি শৈত্যপ্রবাহের কারণে তারা আসলে মাঠে কাজে যেতে পারছে না। আপনার কাজ না করেই তাদের আসলে বাড়িতেই আসলে থাকতে হচ্ছে। আমরা আপনার আবহাওয়া অফিসে আসলে কথা বলেছি। আবহাওয়া অফিস সূত্র আমাদের যেমনটি জানিয়েছে, গতকাল আপনার 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছিল। আমরা হাসপাতালে কথা বলেছি, হাসপাতাল সূত্র আমাদের যেমনটি জানাচ্ছেন, এই প্রচণ্ড ঠান্ডায় হাসপাতালে শিশু এবং বয়োবৃদ্ধরা হাসপাতালে ভর্তি হচ্ছে বিভিন্ন ঠান্ডাজনিত রোগে। ডায়রিয়া রোগীর সংখ্যাও আসলে দিন দিন বাড়ছে। অন্যদিকে আপনার উপজেলা প্রশাসনের সাথে আমাদের কথা হয়েছে। উপজেলা প্রশাসন যেমনটি আসলে আমাদের জানিয়েছে যে এখনও পর্যন্ত সরকারিভাবে বা বেসরকারিভাবে কোনো আপনার কম্বল বা শীত বস্ত্র আসলে বিতরণ করা হয়নি। এটিই ছিল আর কি মহেশপুর উপজেলার সর্বশেষ আবহাওয়ার খবর। সরওয়ার, আপনাকে ধন্যবাদ। মাগুরার মোহাম্মদপুর উপজেলার চরপাড়া গ্রামের সড়কের একাংশ ভেঙে খালের ভিতর চলে যাওয়ায় ভোগান্তিতে পড়েছে কয়েক গ্রামের মানুষ। ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে আশেপাশের এলাকার বাসিন্দাদের। অতিরিক্ত বৃষ্টির কারণে সড়কটির পাশের মাটি সরে গিয়ে এই ভাঙন দেখা দিয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। প্রতিনিধি আশরাফুল আলম সাগরের রিপোর্ট। মাগুরায় মোহাম্মদপুর উপজেলায় চরপাড়া গ্রামে সড়কের একাংশ ভেঙে খালের ভিতর চলে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। সড়কের ভাঙা অংশ দিয়ে ঝুঁকি নিয়ে ছোটখাটো যানবাহন চললেও বড় কোনো গাড়ি চলাচল করতে পারছে না। প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। স্থানীয়রা জানান, ঝুঁকিপূর্ণ সড়কের ভাঙা অংশ পার হয়ে ছোট কমলমতি শিক্ষার্থীরা সহ স্থানীয়দের চলাচলে পোহাতে হয় দুর্ভোগ। কেউ অসুস্থ হলে রোগীকে হাসপাতালে নিয়ে যেতেও সমস্যা হচ্ছে তাদের। এখানে তো বিশাল ভাঙা জায়গা গাড়ি ঘোড়া গেলে উল্টে যায়। আমার এই রাস্তাতে স্কুল যেতে ভয় করে। আমি একটা গাড়ি চালাই, এখান থেকে যাতে অনেক সময় গাড়ি একবার পাল্টাও খাইছে বা এখান থেকে যাইতে আমাদের অনেক সমস্যা হয়। এখানে প্রায় 15-20টা গ্রাম, প্রত্যেকটা গ্রামের মানুষের জন্য খুবই সমস্যা। এছাড়া কৃষিপণ্য বাজারে নিতে সমস্যায় পড়তে হচ্ছে স্থানীয় কৃষকদের। বড় কোনো দুর্ঘটনা রোধে দ্রুত সড়কটির ভাঙা অংশ সংস্কারের দাবি পথচারী ও যানবাহন চালকদের। আমাদের কৃষিমাল নেওয়ার জন্য এই রাস্তাটার বেশি প্রয়োজন। ভাঙার যন্ত্রণায় আমরা ফসলাদি নিতে খুব কষ্ট হচ্ছে, নিতে পারতেছি না। এদিকের গাড়ি ঘোড়া চলাচলের অনেক সমস্যা হচ্ছে, এই জন্য এই রাস্তাটা মেরামত করার জন্য আমরা দাবি জানাচ্ছি। ইতোমধ্যে রাস্তাটি পর্যবেক্ষণ ও বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তুলে ধরা হয়েছে জানিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। এ সময় দ্রুত সড়কটির সংস্কারের কাজ শুরু হবে বলেও জানানো হয়। এটা অনুমোদিত হলে টেন্ডারের মাধ্যমে ঠিকাদার নিয়োগ করে নতুন করে মেরামত করা হবে। এটা মেরামত হলে জনগণের যে দুর্ভোগটা হচ্ছে এইটা আর থাকবে না। এই রাস্তাটি যেন এক মৃত্যুর ফাঁদ। দিনে যায় তাই অন্ধকারে এই রাস্তা দিয়ে চলাফেরা করতে গিয়ে অজান্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এলাকাবাসীর প্রাণের দাবি, এই রাস্তাটি যাতে দ্রুত সংস্কার করা হয়। আশরাফুল আলম সাগর, মাই টিভি, মাগুর। জানাবো গ্রাম বাংলার খবর।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগরা ইউপির নীলাখাত গ্রামে গিয়াসউদ্দিন আত তাহেরির মাহফিল থেকে পুলিশের উপর হামলা চালানো হয়েছে। এতে বাবুল মিয়া নামে এক এসআই এর মাথা ফেটে গেছে। তিনি আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে থানায় ফিরে গেছেন। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া থানার ওসি সমিউদ্দিন। ঘটনার বর্ণনা দিয়ে আহত বাবুল জানান, শুক্রবার উপজেলার নীলাখাত এলাকায় একটি ওয়াজ মাহফিল চলছিল। এতে ওয়াজ করছিলেন গিয়াসউদ্দিন আত তাহেরি। মাহফিল তাড়াতাড়ি শেষ করার কথা বলে তিনি সহ পুলিশ সদস্যরা চলে আসেন। এরই মধ্যে তাদের উপর হামলা হয়। মাহফিল থেকে পুলিশের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দেওয়া হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার রাজীব হাসান বলেন, আহত পুলিশ কর্মকর্তার মাথায় 3টি সেলাই দেওয়া হয়েছে। বাম হাতেও আঘাত পেয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা সহ 2 মাদক ব্যবসায়ী ভাই বোনকে গ্রেফতার করেছে র্যাব 9 এর সহকারী পুলিশ সুপার মশিউর রহমান সোহেল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব 9 ব্রাহ্মণবাড়িয়ার সিপিসির একটি আভিযানিক দল শহরের সিমরাইল কান্দি এলাকায় অভিযান চালিয়ে 5800 পিস ইয়াবা সহ রোজিনা বেগম এবং আলাউদ্দিন নামে মাদক ব্যবসায়ী ভাই বোনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের আদালতে সোপর্দ করার জন্য সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। চাঁদাবাজি, দখলদারি সহ নানা অপকর্মের সাথে জড়িত দলের ভাবমূর্তি বিনষ্টকারীদের বিরুদ্ধে এখন শুধু সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নয়, তাকে ধরে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী। গতকাল চাঁদপুরের মতলব উত্তরে বন্ধুমহল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মতলব উত্তর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল হক, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সদস্য মফিজুল ইসলাম সরকার। পরে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন এবং রানার আপ দলের খেলোয়াড় হাতে পুরস্কার তুলে দেন। কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল বাকি বলেছেন, গত 17 বছর হামলা, মামলা, নির্যাতন করে সাধারণ জনগণের ঘুম কেড়ে নেওয়া স্বৈরশাসক হাসিনা দেশ থেকে পালিয়েছে ঠিক, তার দোসররা দেশে এখনো আছে। তাদের প্রতি নজর দিতে হবে, তারা মাথা চাড়া দিতে না পারে। শুক্রবার নোয়াখালী বেগমগঞ্জ উপজেলা কৃষক দলের 44তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে কর্মী সমাবেশ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার কাটাখালী 6 নং হরিয়ান ইউনিয়ন পরিষদ চত্বরে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ এবং পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক শফিকুল হক মিলন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন 6 নং হরিয়ান ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মজিবুর রহমান। ছেলে মেয়েদেরকে নেশা এবং মাদক থেকে দূরে রাখতে শিক্ষার পাশাপাশি বিনোদনের প্রয়োজন রয়েছে, তাই শিক্ষার পাশাপাশি খেলাধুলার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ফকির মাহবুব আলম স্বপন। গতকাল টাঙ্গাইলের ধনবাড়ির নল্লা মমতা চালী উচ্চ বিদ্যালয় মাঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের আয়োজনে নিহত শহীদ একরামুল হক সাজিদ এর স্মরণে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠানের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকার ধামরায় বিএনপির বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সুয়াপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের আয়োজনে বিশাল এই জনসভায় ধামরাই উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি ওবায়দুর রহমান খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধামরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ এম এ জলিল, ধামরাই উপজেলা যুবদল নেতা মশিউর রহমান, মতিউর রহমান এবং উত্তম সাহা সহ আরও অনেকে। আলী আহমেদকে আহ্বায়ক এবং মনোয়ার হোসেন খানকে সদস্য সচিব করে মাগুরা জেলা বিএনপির 11 সদস্যের আংশিক কমিটি ঘোষিত হয়। কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে মোহাম্মদপুর সদর বাজারে আনন্দ মিছিল এবং পথসভা করেছে উপজেলা বিএনপির নেতাকর্মীরা। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। এ সময় আনন্দ মিছিলে মোহাম্মদপুর উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ মইমুর আলী মৃধা, উপজেলা যুবদলের আহ্বায়ক তারিকুল ইসলাম তারা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুজ্জামান মিল্টন সহ নেতাকর্মীরা অংশ নেয়।
ব্রাহ্মণবাড়িয়া সুলতানপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের আয়োজনে নারী এবং শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল একের নবনিযুক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আরিফুল হক মাসুদকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার সুলতানপুর হাই স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। সুলতানপুর ইউনিয়ন বিএনপি সভাপতি শেখ মহসিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুল ইসলাম মঞ্জু, এবিএম মমিনুল হক, সদর উপজেলা বিআরডিবি চেয়ারম্যান আলী আজম, সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন, জেলা যুব দলের সাধারণ সম্পাদক ইয়াসিন মাহমুদ সহ আরো অনেকে। আশুলিয়া গার্মেন্টস শ্রমিকদের বাৎসরিক ইনক্রিমেন্ট 5% থেকে বৃদ্ধি করে 9% করার অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়ে আনন্দ র্যালি এবং সংক্ষিপ্ত সমাবেশ হয়েছে। আশুলিয়া প্রেস ক্লাবের সামনে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন আশুলিয়া থানা কমিটির ব্যানারে গার্মেন্টস শ্রমিকদের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছে। কর্মসূচিতে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের আশুলিয়া থানা কমিটির সভাপতি ফরিদুল ইসলামের সভাপতিত্বে এবং সহ সভাপতি শাহ আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন ফেডারেশনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন, নারী বিষয়ক সম্পাদক সুইটি সুলতানা। সালে 1 ডিসেম্বর বিশ্ব ইজতেমার ময়দানে সাতপন্থীদের হামলার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল এবং উপ পুলিশ কমিশনার অপরাধ দক্ষিণ বরাবর স্মারকলিপি প্রদান করেছে সুরাই নিজামের অনুসারীরা। শুক্রবার টঙ্গী পূর্ব থানার সামনে ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচিতে তারা বলেন, এবারে বিশ্ব ইজতেমা ভঙ্গুরের অপচেষ্টায় লিপ্ত একটি মহল। এ সকল ব্যক্তিবর্গকে টঙ্গী ইজতেমা ময়দানে প্রবেশের নিষেধাজ্ঞা প্রদান সহ আইনের আওতায় আনার জোর দাবি জানান তারা। গাজীপুরে কালিয়াকৈরে তাজভির হোসাইন শিহান দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হওয়ায় হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করার দাবিতে মৌচাক স্কাউট স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসী মানববন্ধন করেছে। শুক্রবার উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক পুলিশ ফাঁড়ির পাশেই মানববন্ধন করা হয়। মানববন্ধনে বক্তারা দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। আমরা এই হত্যার পটুয়াখালীতে আন্তর্জাতিক মানের কিরাত সম্মেলন এবং কাওয়ালি সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে পটুয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে কিরাত সম্মেলন এবং কাওয়ালি সন্ধ্যা অনুষ্ঠিত হয়। পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সদস্য সচিব সরেউদ্দিনের সঞ্চালনায় এবং ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আল নাহিয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ডক্টর আব্দুল লতিফ মাসুম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর শাহ মোহাম্মদ নেসারুল হক, শহীদ জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আনিসুর রহমান আনিস, জেলা জামায়াতের আমির নজমুল আহসান, পটুয়াখালী জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটন। ময়মনসিংহে মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ জিয়া স্মৃতি টুর্নামেন্ট রশি টানাটানি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সদর উপজেলার পরাণগঞ্জ মীর কান্দাপড়া উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতায় উদ্বোধন করেন সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হেলাল আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবুল উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম এবং প্রধান বক্তা হিসেবে দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন উপস্থিত ছিলেন। সিলেটের গোয়াইনঘাট উপজেলা জাফলংয়ের অনির্বাণ যুব সংঘের উদ্যোগে প্রথম শাহ আলম স্বপন নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ঐতিহ্যবাহী আমির মিয়া স্কুল অ্যান্ড কলেজের মাঠে জাফলং অনির্বাণ যুব সংঘের সভাপতি মাসুক আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল করিমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন তামাবিল পাথর আমদানিকারক গ্রুপের প্রধান সমন্বয়ক হেনরি লামিন। বিশেষ অতিথি ছিলেন গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান শাহ আলম স্বপন সহ বিভিন্ন নেতৃবৃন্দ। জমজমাট এই উদ্বোধনী ম্যাচে দুটি শক্তিশালী দল জাফলং অনির্বাণ যুব সংঘ বনাম বারহাল ভাই ভাই স্পোর্টিং অংশগ্রহণ করে। খেলায় জয়লাভ করেন বারহাল ভাই ভাই স্পোর্টিং ক্লাব। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন
বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী ফরিদপুর 3 আসনের সংসদ সদস্য গণমানুষের নেতা পরিচ্ছন্ন রাজনীতিবিদ কামাল ইবনে ইউসুফের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শহরের মাইজউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে কামাল ইউসুফ স্মৃতি সংসদের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়। কামাল ইউসুফ স্মৃতি সংসদের পৃষ্ঠপোষক বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ABM সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক নায়েব ইউসুফ, সাবেক সংসদ সদস্য নসরুল ইসলাম, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন মহানগর বিএনপি সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ। মৃত্যু তোমাকে পাকড়াও করবে।